একের পর এক ডাকাতির ঘটনা, লুঠের ঘটনা। টার্গেট হচ্ছেন বাঙালি ব্যবসায়ীরা, টার্গেট হচ্ছেন স্বর্ণ বিপণনী ব্যবসায়ীরা, এবং সেই জায়গা থেকে এই সমস্ত ঘটনাতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই 2-4 দিনের মধ্যেই তার কিনারাও করতে পারছে। ঘটনা আটকানো যাচ্ছে না ঠিকই, কিন্তু পুলিশের তৎপরতা, পুলিশের সক্রিয় ভূমিকা দেখছে গোটা রাজ্যবাসী। আমরা সেই খবরের দিকে নজর রাখবো। হুগলির চণ্ডীতলায় 4 দিনের মাথায় এই লুঠের ঘটনার কিনারা, ইতিমধ্যে গ্রেপ্তারির খবরও রয়েছে। সব মিলিয়ে আবারও কি ভিন রাজ্যের যোগ? আমরা দেখেছিলাম পুরুলিয়ার ঘটনা, আমরা দেখেছি নদিয়ার রানাঘাটের ঘটনা, আমরা দেখেছি আসানসোলের রানীগঞ্জের ঘটনা। সুবোধ সিং এর মতো কুখ্যাত দুষ্কৃতীর নাম উঠে এসেছে, যে বিহারের বেউর জেলে বসে এই রাজ্যে একের পর এক ডাকাতির ছক কষছে। এমন অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। আজকে আসানসোল আদালতে তাকে এনে, বিহার থেকে এনে ট্রানজিট রিমান্ডে পেশ করা হয়েছে। সব মিলিয়ে একদিকে যখন সুবোধ সিং এর বিচার, তখন সক্রিয় ভূমিকায় পুলিশ। চণ্ডীতলার ঘটনায় 4 দিনের মাথায় গ্রেপ্তার। ইতিমধ্যেই ওড়িশার বাসিন্দা এবং মধ্যপ্রদেশের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শুধু দুজনই কি এই চক্রে রয়েছে, নাকি এই চক্রেরও যোগ শেকড় রয়েছে একদম বিহার পর্যন্ত? পুরো বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে, কিভাবে অপারেশন হলো, কিভাবে পুলিশ কিনারা করতে পারলো? লুঠের 4 দিনের মাথায় গ্রেপ্তার ধৃতরা ওড়িশা এবং মধ্যপ্রদেশের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। অনুপ চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চণ্ডীতলা থেকে। অনুপ, এর আগের আমরা ডাকাতির ঘটনাগুলোতে আসে, আসানসোলের রানীগঞ্জ হোক, পুরুলিয়া হোক, রানাঘাট হোক, সব জায়গায় আমরা দেখেছি ভিন রাজ্যের যোগ। এখানেও ওড়িশা এবং মধ্যপ্রদেশের যোগ পাচ্ছে পুলিশ। এত তাড়াতাড়ি পুলিশের ভূমিকা এত সক্রিয় কিভাবে সম্ভব হলো? এতদিন আমরা দেখতাম পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ, এই ডাকাতির ঘটনাগুলিতে কিন্তু তারা 1-2 দিন, 3 দিন, 4 দিনের মাথাতেই কিনারা করছে। কিভাবে সম্ভব হলো এই কেসের কিনারা? 29শে জুন দুপুর নাগাদ এই ঘটনাটা ঘটে, কিন্তু দেখা যাচ্ছে যে 4 তারিখ, আজকে 3 তারিখ দুপুর সকাল নাগাদ তাদেরকে থানায় নিয়ে আসা হয়। যেটা জানা যাচ্ছে যে গভীর রাত্রে, গত 2 তারিখে গভীর রাত্রে পুলিশ গোপন ডেরায় গিয়ে উত্তর 24 পরগনা থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবং পুলিশ যেটুকু জানাচ্ছে, আমাদের হুগলির যে রুরাল এসপি কামনাশী সেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি বলছেন যে তারা আজকে সকালবেলায় অন্য রাজ্যে চলে যাওয়ার মতো তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেই গোপন সূত্রে কিভাবে পুলিশ খবর পেয়ে তাদের উত্তর 24 পরগনার একটা গোপন ডেরা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এবং রাজ্যের যে একাধিক জায়গায় এইরকম ভাবে অন্যান্য রাজ্যের যে সমস্ত মানুষরা আসছেন চুরি এবং ডাকাতি করতে, বিশেষ করে সোনার দোকানগুলোতে, সেই নিয়ে চিন্তা এবং উদ্বেগ। বিষয়টা হচ্ছে যে হুগলির চণ্ডীতলায় যে দোকানে চুরি গেছে, সেটাও কিন্তু মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দুজন বাইরের ভিন রাজ্যেরই তারা চোর বলে জানা যাচ্ছে। এবং একজনের নাম তারিফ হোসেন আর আরেকজনের নাম মেহেদি হোসেন। এই দুজনেরই এই বাড়ি, একজনের মধ্যপ্রদেশ এবং একজনের উড়িষ্যা। এবং কিভাবে একসঙ্গে দুজনের যোগ সাজস হলো বা একসঙ্গে তারা কিভাবে মিলিত হলো, এইটা এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। এটা একটা বিষয় বলো, বোঝা গেছে। একটা বিষয় বলো, তারা কি এলাকায় দীর্ঘদিন ধরে রেকি করেছে? না হলে দুজনের পক্ষে এই এত বড় ঘটনা তো সম্ভব হতো না। এলাকায় কি তারা দীর্ঘদিন রেকি করেছে? বাড়ি ভাড়া নিয়ে থাকা, এলাকায় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে থাকা, এই দিকগুলো কি উঠে আসছে অনুপ? গ্রামীণ এসপি তিনি সাংবাদিক সম্মেলন করে যেটা বলছেন যে এলাকায় তেমন ভাবে এই দুজনের সেরকম ভাবে দেখা যেত না বা দেখা যায়নি বলে এলাকায় থাকতো না তারা, এরকমই তাদের তদন্তে কিছু কথা উঠে এসেছে। তবে আমাদের যিনি এসপি সাহেব, তিনি পরিষ্কার কামনা চেয়েছেন, কোন রকম ভাবে তদন্তের স্বার্থে প্রকাশ করতে চাইছেন না কথাবার্তা। তিনি পরিষ্কার ভাবে তিনি বলছেনও না যে কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের সঙ্গে ভিন রাজ্যের কোন গ্যাংস্টারের সঙ্গেও যোগসূত্র আছে কিনা এখনো পর্যন্ত সঠিকভাবে আমাদেরকে সেরকম ভাবে সাংবাদিক সম্মেলনে তিনি জানাননি। তবে তিনি বলেছেন এখনো আমাদের তদন্ত চলছে, তদন্ত চলবে। আগামী দিনে আমাদের এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করে তিনি জানাবেন, এমনটাই জানিয়েছেন। অন্য কোনো রাজ্যের গ্যাংস্টারের সঙ্গে যুক্ত আছে কিনা তারা এখনো পর্যন্ত, বা এলাকায় তারা কোনো ঘর ভাড়া নিয়ে রয়েছে কিনা, ছিল কিনা,
তেমনটাও এখনো পর্যন্ত সঠিকভাবে তদন্ত এখনো পুরোপুরি উঠে আসেনি, এমনটাই জানাচ্ছেন আমাদের এসপি কামাল আশিস সেন। বেশ, আপাতত ধন্যবাদ অনু। পরিস্থিতির দিকে নজর রাখো তুমি, কারণ এই দুজন নয়, চক্র আরো বড়সড় হতে পারে, এর জট আরো অনেক গভীরে হতে পারে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার, মধ্যপ্রদেশের বাসিন্দা এবং ওড়িশার বাসিন্দা। কয়েকদিন আগে ঘটে যাওয়া আসানসোলের রানীগঞ্জের সেলকো গোল্ডের যে শোরুমে ডাকাতির ঘটনা এবং দুঃসাহসিক ডাকাতির ঘটনা, এর আগেও আমরা দেখেছিলাম পুরুলিয়া এবং রানাঘাটের ক্ষেত্রে। আসানসোলের রানীগঞ্জের ক্ষেত্রেও পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা নিয়ে খুব তাড়াতাড়ি সোনু সিং সহ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণ, অর্থাৎ কোনো তথ্য লুকিয়ে যাচ্ছে কি, মূল চক্রী সোনু সিং সহ বাকি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো ক্লু কি পুলিশের হাতছাড়া হচ্ছে, সেই দিকগুলো খতিয়ে দেখতে পুনর্নির্মাণ, ঘটনার পুনর্নির্মাণ, একেবারে শোরুমের সামনে নিয়ে গিয়ে কিভাবে তারা রেকি করেছিল, কিভাবে অপারেশন তারা একেবারে সাকসেসফুল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই সমস্ত কিছু রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ করে পুলিশ জানার চেষ্টা করলো। যদিও ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছে এবং আপনারা জানেন যে ঘটনার 24 ঘন্টার মধ্যেই পুলিশ একের পর এক গ্রেপ্তারের খবরও আমরা পেয়েছিলাম। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোলের রানীগঞ্জে সেলকো গোল্ডের ডাকাতির ঘটনায় আমরা দেখেছিলাম 24 ঘন্টার মধ্যেই পুলিশ খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছিল। এবার পুনর্নির্মাণ, নতুন কোনো ক্লু, নতুন কোনো ইঙ্গিত, কোনো তথ্য পুলিশের হাতে কি এলো আজকে রিকনস্ট্রাকশনে? ছোটন, তুমি কি শুনতে পাচ্ছ? সম্ভবত ছোটন শুনতে পাচ্ছে না। আমরা ছোটনের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ, আর এই কেসগুলিতে এবং যে সমস্ত কেসে পুনর্নির্মাণ করা হয়, পুলিশ জানতে চায় যে কোনো তথ্য কি লুকিয়ে যাচ্ছে ধৃতরা, কোনো কিছু কি আড়াল হয়ে যাচ্ছে, কোনো কিছু কি চোখের আড়াল হয়ে যাচ্ছে, বা কোনো তথ্য কি সেখান থেকে লোপাট করা হয়েছে। এই সমস্ত কিছু আরও ভালোভাবে গভীরে পৌঁছতে এই কেসের পুলিশের রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ আজ আসানসোলের রানীগঞ্জে। বিহার যোগ আরও একবার প্রমাণিত হয়েছিল এই ঘটনাতেও। সোনু সিং সহ যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ছিল এবং যার ফলে পুরুলিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, তারপর আমরা দেখলাম যে আসানসোলের রানীগঞ্জ, প্রত্যেকটি ডাকাতি এবং লুঠের ঘটনাতে বারবার বিহার যোগের কথা উঠে আসছে। সবথেকে বড় বিষয়, আজকে সুবোধ সিংকে আসানসোল আদালতে পেশও করা হয়েছে। আসানসোল বিশেষ আদালতে পেশ করা হয়েছে। সিআইডি তাকে হেফাজতে চেয়ে আবেদন আগেই করেছিল। 1 তারিখ 1 জুলাই তাকে আসানসোল আদালতে তোলা হয়েছিল, কিন্তু আপনারা জানেন 3 ফৌজদারি আইন আনার যে আন্দোলন, আইনজীবীদের সেই আন্দোলন ধর্মঘটে তাকে 2 দিনের জন্য আরো জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে সিআইডি তাকে হেফাজতে পায়নি। আজ ঠিক কি হয় সুবোধ সিং এর, সেটাই দেখার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আজকের এই রিকনস্ট্রাকশনে পুলিশ নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য, কোনো ক্লু কি হাতে পেল? দেখো, এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য পেয়েছি কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তবে গত 9 জুন যে রানীগঞ্জে সেলকো গোল্ড ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখানে একেবারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল এবং সোনা গয়না এবং লুট হয়েছিল। সেই ঘটনার এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 3 জন, সোনু সিং যে মাস্টার মাইন্ড সোনু সিং সহ 3 জনকে নিয়ে আজকে রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের টেকনিক্যাল টিম তারা যৌথভাবে ঘটনার পুনর্নির্মাণ করেন এবং দুপুরবেলা ধৃতদের নিয়ে রানীগঞ্জ থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের টেকনিক্যাল টিম তারা ঘটনাস্থলে যায় এবং 3 জনকে নিয়ে কিভাবে ডাকাতি করতে এসেছিল বা কিভাবে তারা এসেছিল সেই বিষয়টি তারা দুষ্কৃতীরা দেখিয়ে দেয় এবং তারপরে কিভাবে ভেতরে ঢুকেছিল, কতক্ষণ অপারেশন চালিয়েছিল, পুরো বিষয়টি কিন্তু তারা পুলিশের সামনে সেই ঘটনার তারা বিবরণ দেয়। এবং পাশাপাশি সেদিনকে যে পুলিশের সঙ্গে গুলির লড়াই,
অর্থাৎ শ্রীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহাদেব মন্ডল, তার সঙ্গে যে গুলির লড়াই হয়েছিল, মহাদেব মন্ডলও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও সেখানে দেখিয়ে দেন যে তিনি সেখানে হার্ডওয়্যার দোকানে গিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত কাজে তিনি খবর পায় যে সেখানে ডাকাতি হয়েছে এবং তারপরে সেই খবর পাওয়ার পর তিনি যখন ঘটনাস্থলের দিকে আসতে থাকেন তখন তার পিছনে পুলিশের গাড়ি থাকতে, অর্থাৎ তার গাড়ি আসতে থাকে এবং তারপরে কিন্তু দুষ্কৃতীরা বুঝে নেয় যে সেটা পুলিশ। তারপরে কিন্তু দুষ্কৃতীরা বাইরে এসে তারপর লক্ষ্য করে গুলি চালায়, পাল্টা মহাদেব মন্ডলে গুলি চালায় এবং সেই দিনের যে দুটি বিদ্যুতের ফুটিস কে আড়াল করে সেখানে গুলি লড়াই করছিলেন এবং সেখানে দুষ্কৃতীদের গুলি চালিয়েছিলেন এবং একজন দুষ্কৃতীকে জখমও করেছিলেন। সেও পুরো বিষয়টি পুলিশ এবং গোয়েন্দা বিভাগের টেকনিক্যাল টিমের সামনে সে বিবরণ দেয়। বেশ কিছুক্ষণ এই ঘটনার পুনর্নির্মাণ হয় এবং তারপরে কিন্তু দুষ্কৃতীদের সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। অর্থাৎ এখন দেখার যে এই যে রানীগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো অনেকজন দুষ্কৃতী ধরা পড়েনি, তাদের খোঁজও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যেটা জানা গেছে মোট 7 জন দুষ্কৃতী অপারেশন চালিয়েছিল এবং একজন সোর্স ম্যান ছিল লোকাল, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত মোট 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুষ্কৃতীদের খোঁজও তল্লাশি চালাচ্ছে। তবে এখন দেখার যে এই নির্মাণে নতুন কোনো তথ্য বা কিভাবে ডাকাতির ঘটনা ঘটলো, পুরো বিষয়টি পুলিশ বা গোয়েন্দা বিভাগ এই সংক্রান্ত না হলেও এই ডাকাতি সংক্রান্ত এবং দুষ্কৃতী যোগ বিহার যোগ, সুবোধ সিং তোমারই পাঠানো খবর, এই বিষয়টিও তোমার কাছে জানতে যাব। সুবোধ সিংকে তো আসানসোলে বিশেষ আদালতে তোলা হয়েছিল, এখনো পর্যন্ত সেই সকাল 11টা থেকে হিয়ারিং চলছে, এখনো পর্যন্ত ওই কেসে কি আপডেট? কারণ এই রাজ্যে ঘটে যাওয়া এরকম হাড় হিম করা ডাকাতির ঘটনা, লুঠের ঘটনা, ব্যবসায়ীদের খুনের হুমকি দেওয়া, তোলাবাজ, তাদেরকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া, এই সমস্ত কিছু তো সুবোধ সিং এর বিরুদ্ধে অভিযোগ। সেই কেসে এখনো পর্যন্ত কি বিচার হলো? দেখো, সুবোধ সিংকে রানীগঞ্জের ডাকাতি ঘটনায় এখনো সেরকম ক্লু পাওয়া যায়নি। তবে সুবোধ সিং এর রানীগঞ্জের একটি ডাকাতির ঘটনা 2022 সালে ঘটেছিল, যেটা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সুবোধ সিংকে বিহারের বেউর জেল থেকে আসানসোল নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে কড়া নিরাপত্তায় আসানসোল জেল থেকে প্রথমে এসিজেএম আদালতে তোলা হয় এবং সেখানে শুনানি পর্ব হয়। সিআইডি তরফ থেকে 14 দিন সিআইডি হেফাজতে আবেদন জানায়। যেহেতু সিজিএম আদালত থেকে সেই মামলাটি পুনরায় অর্থাৎ করা দেওয়া হয়েছে, স্থানান্তরিত করে দেওয়া হয়েছে সিজিএম কোর্টে এবং সিজিএম কোর্টেও কিন্তু এই মামলাটির ঠিক কিছুক্ষণ আগে শুনানি পর্ব শেষ হয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী এবং সিআইডির আইনজীবী তারা উপস্থিত ছিলেন, দুপক্ষের শুনানি হয় এবং সেখানেও কিন্তু 14 দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিআইডি আবেদন জানিয়েছে। দুপক্ষের শুনানি শেষ হয়েছে, তবে অর্ডার এখন রিজার্ভ করা হয়েছে, অর্ডার এখন দেয়নি বিচারক। সেক্ষেত্রে কি অর্ডার দেন, অর্থাৎ হেফাজতে দিচ্ছেন কিনা সিআইডি কে, সেদিকে কিন্তু নজর থাকবে। তবে যে গ্যাংস্টার সুবোধ সিং, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেমন সোনার দোকানে ডাকাতির ঘটনা কিংবা কলকাতার যে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো বা বিজেপি নেতা মনীষ শুক্লার খুনের ঘটনা বা ব্যারাকপুরে যে ব্যবসায়ীকে হুমকি, এই সমস্ত অভিযোগেই কিন্তু সুবোধ সিং এর নাম উঠে আসছে এবং সিআইডি দীর্ঘদিন ধরে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারবার কিন্তু বিহারের বেউর জেল যাচ্ছিলেন। সেখানে আইনি জটিলতার কারণে তাকে নিয়ে আসতে পারেননি। রবিবার তাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগে শুনানি পর্ব শুরু হয়েছে। তবে এখন দেখার বিচারক কি রায় দেন। তবে একটা হচ্ছে যে সুবোধ সিং যে গ্যাংস্টার, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে জেলে বসেই তিনি নাকি ডাকাতির ঘটনা বা ব্যবসায়ীকে হুমকি ফোন সমস্তটা জেলে বসেই তিনি পরিকল্পনা একেবারে, এবং সেখানেই তো প্রশ্ন ছোটন যে জেলে বসে কোনো চক্র ছাড়া, জেলের একাংশের কর্মীদের মদত ছাড়া কিভাবে বেউর জেলে বসে বিহার থেকে এখানে এসে ডাকাতি এবং এরকম অপকর্মের ছক কষত এবং সেটা সেই অপারেশন সাকসেসফুল হতো, যদিও পুলিশ অনেক পরে তার হদিশ কিনারা করতে পারত। আপাতত ধন্যবাদ। সুবোধ সিং এর কি বিচার হয়, বিচারক আসানসোলের এসিজেএম ঠিক কি নির্দেশ দেন, কি রায় দেন, সেটাই এখন দেখার। ইতিমধ্যে সকাল 11টাতেই তাকে কোর্টে তোলা হয়েছে, এখনো পর্যন্ত সেই কেসের কোনো বিচারের রায় এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি। এবং সুবোধ সিং, নাম সুবোধ হলেও তার একেবারেই ছাপোষা চেহারা দেখে কে বলবে, পুলিশও খানিকটা ধন্দে যে এই মানুষটি এত বড় চক্র চালাতে পারে বিহারের মতো একটি রাজ্যে বসে, পশ্চিমবঙ্গের রাজ্যে তার ছক, সেখান থেকে বসে সেই অপারেশন চালানো কিভাবে সম্ভব, এটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
সামান্য